সূর্যি মামা যখন পৃথিবীর অন্য প্রান্তে তাপ বিকিরণ করতে ব্যস্ত, এশিয়া মহাদেশের ছোট্ট বাংলাদেশে তখন গাঢ় অন্ধকার। গভীর অমানিসায় বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ষোড়শী অনুজা। তার কিশোরীর মনের মধ্যে কত শত প্রশ্নের আন্দোলন চলছে। মাঘের শীতল হয়, অনুজা কেঁপে কেঁপে উঠছে। গায়ে কোনো শীতের কাপড় নেই। ইট পাথরের শহরে বেলকনিতে আসলেই প্রকৃত শীতের তীব্রতা ঠিক পাওয়া যায়। অনুজা শীতে কাঁপছে। হঠাৎ রেশমি সুতার কারুকার্যে তৈরি উষ্ণ চাদরের অনুজার শরীর ঢেকে গেল। অনুজা পারফিউমে চেনা ফ্রেগনেন্সে বুঝতে বাকি রইল না গায়ের চাদর জড়িয়ে দেওয়া মানুষটাকে। বুঝেও চুপ রইল। আজকাল নীরবতা নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে রেখেছে। মুখ ফুটে কিছু বলতেও কষ্ট হয় তার। অনুজাকে চুপ দেখে ইজান নিজেই বলল, হিমশীতল রাতে উষ্ণ কাপড় ছাড়া বেলকনিতে এসেছিস কেন? শীত লাগে না নাকি নায়িকা হওয়ার শখ জেগেছে? অনুজা অবাক স্বরে শুধালো, নায়িকা হওয়ার শখ জাগবে কেন ইজান ভাই? আতকে উঠল ইজান, বলল, ভাই ডাকছিস কাকে? কে তোর ভাই? কোন কালের ভাই? খবরদার ভাই ডাকবি না, ছাদে বেঁধে রেখে আসবো। সে কি ভাই না তো কি? এতদিন তো ভাই ডেকে এসছে। এতদিন বউ ছিলি না, মায়ের বোনের বান্ধবীর মেয়ে ছিলি। সে সূত্রে ভাই ডাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এখন থেকে আর নয়। জামাইকে কেউ ভাই ডাকে না, মনে থাকবে। গম্ভীর কণ্ঠস্বর ইজানের। প্রত্যুত্তরে অনুজা মাথা নাড়িয়ে বলল, থাকবে। বললে না তো নায়িকা হওয়ার শখ জাগবে কেন আমার? দেখিস না প্রচণ্ড ঠান্ডা ওয়েদারেও ওরা ফিনফিনে পাতলা শাড়ি পরে শুটিং করে। ভাবলাম তোরও হয়তো নায়িকা হওয়ার শখ জেগেছে, তাই এখনই ঠান্ডা সহ্য করার প্র্যাকটিস করছিস। মোটেও না। মাঝে মধ্যে উষ্ণতা এড়িয়ে শীতলতা উপভোগ করতে হয়, বুঝলেন? এর মধ্যেও ভালো লাগা আছে। রাগ তোর ভালো লাগা। দুদিন বাদে পরীক্ষা, আর সে এসেছে ঠান্ডা উপভোগ করতে। জগতে কত অদ্ভুত জীব যে আছে। ঘুমাবি না? কাল থেকে কোচিংয়ে যাবি। অনেকটা সময় বেকার গেল বিয়ের চক্করে। অনুজা ইজানের দিকে মুখ ফিরিয়ে শীতল কণ্ঠে শুধালো, বিয়েটা কি মন থেকে মানতে পেরেছেন? প্রত্যুত্তরে ইজান পাল্টা প্রশ্ন করল, তুই মানতে পেরেছিস? আমি আগে জিজ্ঞাসা করেছি, উত্তরটা নিশ্চয় আমি আগে পাবো। ইজান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু কিছু প্রশ্নের উত্তর সময় খুব ভালো দিতে পারে অনুজা, উত্তরটাও সময়ের উপর ছেড়ে দে। তারপর খানিকক্ষণ নীরবতার নৈশব্দ ঘিরে রেখেছিল ইজান অনুজা দম্পতিকে। নীরবতার অবসান ঘটিয়ে ইজান বলল, তবে যাই হোক, বিয়ের পরে কিন্তু আমার বেশ উন্নয়ন হয়েছে। আমার হিসাবি আব্বা কি করেছে জানিস? তার কর্মকাণ্ডে তো আমি দারুণ অবাক। অনুজা কৌতূহল নিয়ে শুধালো, কি? আজ বিকালে আব্বা বাইকের শোরুমে নিয়ে গিয়ে বলছেন, তোমার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নাও। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কতদিন চেয়েছি, কিন্তু আব্বা কিছুতেই রাজি হলেন না। অথচ আজ না চাইতেই আব্বা আমার বিস্ময় বোধ হয়তো বুঝতে পেরেছিলেন। বললেন, বৌমার কোথাও যেতে হলে তো তোমাকেই নিয়ে যেতে হবে, কাজেই এখন কেনাটা দরকারি মনে হলো। আরও কি করেছে জানিস? অনুজার মধ্যে তেমন হেলদোল দেখা গেল না, তবুও জিজ্ঞাসা করলো, কি? বুবুর বিয়ের পরে আব্বা গাড়ি দুটো তো ভাড়ায় দিয়ে দিল, আজ আবার প্রাইভেট কারটা নিয়ে এসেছেন। বললেন এখন বাড়ির জন্য প্রয়োজন পড়বে। লিফট নষ্ট ছিল। এতদিন যে মানুষ বলে এসেছে সিঁড়ি বেয়ে ওটা স্বাস্থ্যের জন্য উপকারী, সেই মানুষ বললেন একমাত্র ছেলের বউ, সে কি সিঁড়ি ভেঙে পাঁচতলায় উঠবে? কষ্ট হবে না? অনুজা অবাক হলো। শ্বশুর বাবা থেকে এতটা আশা করেনি। যেভাবে ছেলেকে হুমকি ধামকি দিয়ে বিয়ে করালেন, তাতে সেই ছেলের বউয়ের জন্য এতটা দরদ উতলে উঠবে ভাবা যায়? অনুজা মনের কথা মনে রেখে দিল, কিছু বলল না। ইজান উৎফুল্ল কণ্ঠে ফের বলল, বিয়ে করতে এত কিছু, তাই তো ভাবি মানুষ বিয়ের জন্য এত পাগল কেন হয়। এদিকে আয়, আমার দুগালে দুটো চুমু দিয়ে যা। সবই পেলাম, এটার বাদ থাকবে কেন? ইজানের কথায় অনুজা লজ্জায় লাল হয়ে গেল। লজ্জায় তার ফোলা গাল দুটো যেন আর একটু ফুলে উঠল। ভাগ্যিস বেলকনির লাইট বন্ধ, না হলে ইজানের চোখ এড়াতো কি করে তার লজ্জারাঙ্গা মুখশ্রী। অনুজাকে চুপ থাকতে দেখে দুষ্টু হাসলো ইজান। তা দেখে অনুজা মিনমিনিয়ে বলল, এত লাগাম ছাড়া কেন আপনি? লজ্জা লাগে না বুঝি? ইজান অনুজার আরেকটু নিকটে গিয়ে দাঁড়ালো। অনুজার শ্বাস প্রশ্বাসের গতিবেগ আগে থেকে দ্বিগুণ বেড়ে গেল। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে। অন্যদিকে হৃৎপিণ্ডে স্পন্দন দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। অনুজা নিজের এমন পরিবর্তনে অন্ধকারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল।
পাশে দুষ্ট পুরুষটা তার বেসামাল অনুভূতির খোঁজ পেয়ে যায়, কিন্তু লজ্জাবতী অনুজার শেষ রক্ষা বুঝি হলো না। ইজান অনুজার ফোলা কাল দুটো আলতো হাতে টিপে দিয়ে বলল, ওরে আমার লজ্জাবতী লাজুকলতা রে, এত লজ্জা কোনখানে রাখিস? তারপর তো ভাববি আমি পুরুষত্বহীন। অনুজা চোখ মুখ খিচে বলল, ইজহান ভাই, আমি লজ্জা পাচ্ছি, বুঝতে পারছেন না কেন? আপনি সরুন তো, আমি ঘুমোতে যাব, ঘুম পেয়েছে। অনুজা নড়তে নিলেই ইজান পেছন থেকে জড়িয়ে ধরল অনুজাকে। আস্তে আস্তে পুরুষালী হাতের বন্ধনী শক্ত হতে লাগলো। অনুজা প্রথমে নড়াচড় করলো, কিছুক্ষণ পরেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইজান অনুজার ঘাড়ে থুতনি ঠেকে মোহগ্রস্ত কণ্ঠে বলল, কি হলো, সব শক্তি শেষ? ইজানের অন্যরকম কণ্ঠস্বরে অনুজার ষোড়শী সদ্য জৈবনা শরীর কেঁপে উঠল। শক্ত হাতের বন্ধনে আবদ্ধ পুরুষের ছোঁয়া নতুবা শীতের শীতলতা ঘোচাতে পিছন ঘুরে ইজানের প্রশস্ত বুকে মুখ গুজে দিল অনুজা। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। ইজান আশকারা পেয়ে হাতের বন্ধন আরেকটু শক্ত করলো, ফিসফিসিয়ে বলল, নিঝুম রাত, নীরব নিস্তব্ধ প্রকৃতি, আকাশের তারাগুলো সাক্ষী রেখে পথ চলা শুরু হোক। লাজুকলতা কি অনুমতি দিবে? লজ্জাবতী অনুজা প্রতি উত্তরে কিছু বলল না। তার ছোট হাত দুটো দ্বারা ইজানের বলিষ্ঠ পুরুষালী দেহটা আঁকড়ে ধরার চেষ্টা করলো। ইজান পুনরায় মুচকি হেসে বলল, লাজুকলতা নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিব? প্রতি উত্তরে এবারও নীরব রইল অনুজা। ইজান আর সময় ব্যয় না করে অনুজাকে কোলে তুলে নিল। লজ্জায় রাঙ্গা হয়ে অনুজা একবার চোখ তুলে চাইল ইজানের দিকে। ইজান তার দিকে তাকিয়ে আছে, মুখে প্রগাঢ় মুচকি হাসি, চোখ দুটো যেন অতল সমুদ্র। কিশোরী অনুজার সেই অতল সমুদ্রে তলিয়ে যেতে বেশি সময় লাগলো না। নব দম্পতির সম্পর্কের আরেকটি ধাপ শুরু হলো। মুয়াজ্জিনের সুমিষ্ট কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো অনুজার কানে। মনোযোগ দিয়ে আজান শুনে বিছানা ছেড়ে উঠে পড়ল। হাঁটতে গিয়ে লক্ষ্য করলো সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, কোমর পা লেগে আসছে। পা টেনে টেনে ওয়াশরুমে ঢুকলো অনুজা। আজকে ফজরের নামাজ আদায় করবে। বিয়ে নামক পবিত্র সম্পর্কের সূচনা যখন হয়েই গেল, নামাজটাও অভ্যাস হয়ে যাক, সমস্যা নেই তো কোনো। অনুজার খুঁড়িয়ে হাঁটা ইজানের চক্ষু গোচর হলো। মাত্রই ঘুম থেকে উঠেছে সে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়িতে সেও উঠে পড়ল। অনুজা ফ্রেশ হয়ে এসে দেখলো ইজান বিছানায় বসে আছে। ইজানকে দেখে অনুজা একটু গুটিয়ে নিল নিজেকে। ইজান ইতস্তত করে বলল, বেড টেবিলের ওপর গরম দুধ আর প্যারাসিটামল রাখা আছে, খেয়ে নিস, ঠিক হয়ে যাবে। অনুজা প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর নামাজে বসে পড়ল। ইজান বসে না থেকে সেও ওয়াশরুমে ঢুকলো। বেলা একটু গড়াতেই অনুজা তৈরি হয়ে নিল। গতকালের আনা কুচকুচে কালো রঙের আবায়াটি পরে মুশফিকা এক ফাঁকে বলে দিয়েছিল, অনুজা যেমন এখন থেকে পর্দা পালন করার ব্যাপারটা চেষ্টা করে। অনুজা বিষয়টি সিরিয়াসভাবে নিয়ে প্রথমবারের মতো গায়ে বোরকা জড়ালো। মুশফিকার জোড়াজুড়িতে এক পিস স্যান্ডউইচ তাড়াহুড়ো করে খেয়ে ইজানের সাথে বেরিয়ে পড়ল। গন্তব্যে পৌঁছে ইজান অনুজাকে জিজ্ঞাসা করলো, ছুটি কয়টায়? অনুজা প্রত্যুত্তরে জানালো, 9:30। আমি এসে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা। এখন যা, মন দিয়ে পড়িস। অনুজা সম্মতি জানিয়ে আস্তে আস্তে হেঁটে কোচিং সেন্টারে ঢুকে পড়ল। ইজান অনুজা চলে যাওয়ার দিকে খানিকক্ষণ পলকহীন চোখে তাকিয়ে রইল। মনের মধ্যে কিঞ্চিত অপরাধবোধ কাজ করছে তার। এতটা বাড়াবাড়ি হয়তো তার করা উচিত হয়নি। সে তো বুঝবান ছিল। কোচিংয়ে পৌঁছাতেই ঘিরে ধরল মেয়েগুলো, ফিসফিসে শুধালো, কি রে, সাথে কে? বয়ফ্রেন্ড নাকি? অনুজা স্বাভাবিকভাবে বলল, না, তবে স্থায়ী বয়ফ্রেন্ড। মেয়েগুলোর চোখ মুখে বিস্ময়। তখনই অনুজার পাশে ব্যাগ রেখে বসতে বসতে ইসরাত বলল, কেন, হতে পারে না নাকি? ওর বিয়ে হয়ে গেছে? সবাই একত্রে চিলিয়ে বলে উঠল। কবে, কিভাবে? ইসরাত পুনরায় বলল, কালকের আগের দিন হঠাৎ করেই। যাই হোক, স্যার আসছেন, এই বিষয়ে পরে কথা হবে। তোরা চাইলে দুলুর কাছ থেকে টিট নিতে পারিস, ওকে নিতে আসবে তো। অবশ্যই নেব। পুনরায় চিলিয়ে উঠল সকলে। কোচিং ছুটি হতেই ইজানকে সবাই ঘিরে ধরল। সবাই দুলাভাই দুলাভাই বলে ইজানকে পাগল করে ফেলে। জোড়াজুড়িতে ইজান মুখ থেকে হেলমেটটা খুলতেই পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এই কি,
উনি তো রুজমা আপুর বয়ফ্রেন্ড ছিলেন। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল। আরে, ইনি আমাদের পাড়ার সাবিয়া আপুর বয়ফ্রেন্ড ছিলেন। সকলের দেওয়া অপবাদে ইজানের মুখখানা চুপসে গিয়েছে। খানিকক্ষণ ইতস্তত করে বলে উঠল। না না, ভুল বুঝছেন, ওরা তো আমার ফ্রেন্ড হতো। তারপর অনুজার দিকে তাকিয়ে বলল, আমি তো শুধুমাত্র অনুজার বয়ফ্রেন্ড, আর কারো না। সকাল থেকেই অনুজা ইজানকে এক প্রকার ইগনোরই করছে। ইজান অবলা শিশুর মতো যখনই সুযোগ পাচ্ছে অনুজার সাথে কথা বলার ব্যর্থ চেষ্টা করছে। কোচিং থেকে এসে সকালের ব্রেকফাস্ট শেষে পড়তে বসেছিল অনুজা। দুপুরে গোসল খাওয়া শেষে আবারও পড়তে বসেছিল। 15 তারিখ থেকে এসএসসি পরীক্ষা। শান্তিমতো নিঃশ্বাস নেওয়ারও ফুরসরত নেই। বেলা গড়িয়ে এখন শেষ বিকেল। অনুজা বইপত্রের পাট চুকিয়ে বেলকুনিতে গিয়ে বেতের সিঙ্গেল সোফাটাতে হাত পা ছড়িয়ে বসেছিল। একটানা চেয়ারে বসে বইয়ে চোখ লাগিয়ে পড়তে পড়তে মস্তিষ্ক ক্লান্তিতে নুয়ে পড়েছে। এখন এক কাপ আগুন গরম চা হলে মন্দ হতো না। নিজের বাড়ি হলে নিজে গিয়ে চা করে নিয়ে আসতো, কিন্তু সদ্য বিবাহিত শ্বশুর বাড়িতে সে ইচ্ছে মাটির চাপা দিতে হলো। সন্ধ্যায় 7 তলার ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ফ্যামিলি গেট টুগেদার। আজ আইরিন রহমান ছেলে মেয়েদের নিয়ে আসবেন। অনুজা পুনরায় মায়ের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। বাবা গত হওয়ার পর থেকে মায়ের সমস্ত দায়িত্ব পালন করে আসছে। এজন্য ছেলে মেয়েদের মা হওয়ার পাশাপাশি বাবা হতে গিয়ে আইরিন রহমান কিছুটা গম্ভীর কঠোর ধাঁচের হয়ে গিয়েছেন। তাই তো মেয়ের নামে প্রতিবেশীদের মুখ থেকে মন্দ কথা শুনে নিজেকে একদমই সামলাতে পারেনি। অনুজা বয়সে ছোট হলেও বুদ্ধিতে একেবারে কাঁচা নয়। মায়ের কষ্ট ঠিকই তার চোখে পড়েছিল। আকাশ পাতাল ভাবতে ভাবতে অনুজা অন্যমনস্ক হয়ে পড়েছিল। ইজান কখন পাশের বেতের সোফাটা দখল করে বসেছে সে খেয়ালই করেনি। তার দৃষ্টি তখন পাশের বাড়ির ছাদে পোষা উড়ন্ত কবুতরগুলোর দিকে। কি সুন্দর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখনো জোড়ার সাথে ভালোবাসা বিনিময় করছে। অনুজা হেসে উঠল। ইজান অনুজার দৃষ্টি অনুসরণ করে হাসির কারণ বুঝল। তার নিজের ঠোঁটগুলো মৃদু হাসির রেখা ফুটে উঠল। হালকা কেশে ইজান অনুজার দৃষ্টি আকর্ষণে সফল হলো। ইজানের মুখ হাসি হাসি ভাব বিরাজমান। সে ধোয়া ওঠা মগ ভর্তি গরম চা অনুজার দিকে বাড়িয়ে দিল। অনুজা বিনা বাক্য ব্যয়ে চায়ের মগটি হাতে নিল। পুনরায় উড়ন্ত কবুতরগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। শেষ বিকেলের এক ফালি তেজিন রোদ অনুজার মুখমণ্ডলের ওপর দখল করে নিয়েছে। মাঘের শীতল পরিবেশ অনুজার ভালোই লাগছে। আবেশে চোখ বুজে ফেলল। অন্যদিকে মুগ্ধ নয়নে অনুজার দিকে তাকিয়ে আছে ইজান, যেন কত দিনের তৃষ্ণা নিবারণ করছে। অনুজা চোখ খুলতেই দুজনার দৃষ্টি বিনিময় হলো। অনুজা বুড়ো উঁচিয়ে শুধালো। কি হয়েছে? প্রতি উত্তরে ইজান বলল, কিছু না, দেখছি আমার একান্ত ষোড়শী কিশোরীকে। ইজানের সুন্দর কথার পিঠে অনুজা ভেঙচি কেটে বলল, রাখুন আপনার একান্ত ষোড়শী কিশোরী। আসছে আমার প্রেমিক পুরুষ। ডজন ডজন রমণীর প্রেমিক পুরুষ হয়ে আমাকে একান্ত কিশোরী বলতে লজ্জা করে না? বান্ধবীদের সামনে আমার মুখটা কোথায় গেল বলতে পারবেন? ইজানের মুখ থেকে পুরোপুরি হাসি উপে গিয়েছে। মুখখানা বাংলার পাঁচের মতো ঘুচিয়ে গিয়েছে। ইতস্তত করে বলল, আমার কি দোষ বলো? সব তো জানোই, মনটা বড়, তাই দয়া করে সবাইকে জায়গা দেই। এতে কি আমার দোষ? ফুঁসে উঠল অনুজা অগ্নিঝরা কণ্ঠে বলল, লজ্জা করে না একমাত্র বউয়ের সামনে এসব কথা বলতে? আমি কি এসব কথা উঠিয়েছি? তুমি তো আগে শুরু করলে, দোষটা কার? অবশ্যই আপনার। ক্লাসমেটরা যখন বলল আরে ইনি রুজমা আপুর বয়ফ্রেন্ড, আমাদের পাড়ার সাবিহা আপুর বয়ফ্রেন্ড, তখন আমার মুখটা কোথায় গেল বলতে পারেন? প্রেম করবেন ভালো কথা, কিন্তু গণহারে কেন? ওরা আমার গার্লফ্রেন্ড ছিল না, ওরা আমার ক্লাসমেট। একই ভার্সিটিতে পড়ি। একসাথে চললে কি গার্লফ্রেন্ড হয়ে যায়? আজকালকার মেয়েগুলো এত অ্যাডভান্স। আমার গার্লফ্রেন্ড ছিল শুধু উমা। ওই যে লাল দালান দেখতে পাচ্ছ, ওখানেই থাকে ও। মেয়েটার সুবিধা না দেখেই তো তোমাকে নিয়ে গেলাম ব্রেকআপ করাতে, ভুলে গিয়েছো? অনুজা মুখ ভোতা করে বলল, ভুলবো কেন? বলেছিলেন আপনার কাজটা করে দিলে মেট্রো রেলে চড়াবেন, তাই তো রাজি হয়েছিলাম। না হলে আমার খেয়ে দিয়ে কাজ নেই অন্যের ব্রেকআপ করাতে যাব।
অনুজা ইজানের কথোপকথনের মাঝে মাগরিবের আজান ভেসে আসলো। দুজনেই বেলকুনি ছেড়ে রুমে চলে আসলো। ইজান গায়ে পাঞ্জাবি পরতে পরতে বলল, নামাজটা পড়ে ফেলো, সব গেস্টরা আসতে শুরু করবে, আমি মসজিদে যাচ্ছি। আচ্ছা। ইজান যেতে গিয়ে আবার ফিরে এসে অনুজার চোখে মুখে কয়েকটা চুমু দিয়ে বলল, সুন্নত, বউকে চুমু দেওয়া সুন্নত, বুঝলে? আমাকে আবার খারাপ ভেবো না, সুন্নত আদায় করতে হবে না। চলি, হ্যাঁ? অনুজা পিছন থেকে বলে উঠল, আমি তো জানতাম শুক্রবারে স্ত্রীর কপালে চুম্বন করা সুন্নত, কিন্তু মাগরিবের সময়ও দিতে হয় তা তো জানা ছিল না। ইজান তার হেলে পড়া টুপিটা ঠিক করতে করতে জবাবে বলল, যত দিব তত সুন্নত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন শুধু জুম্মাবারে চুমু দিতে হবে, বাকি সময় নিষিদ্ধ? বলেনি তো। তাহলে এদিকে এগিয়ে আসো, আরেকটা দিয়ে যাই। অনুজা দ্রুত হাতে ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা হাতিয়ে নেয়। দাঁতে দাঁত চেপে ইজানকে উদ্দেশ্য করে বলে, যাবেন নাকি চিরুনি ছুঁড়ে মারবো? ইকামত শুরু হয়ে গেল বোধহয়। যাচ্ছি। বাব্বা, কি দজ্জাল বেড়ি। ইজান আর দাঁড়ালো না, দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। অনুজার মাগরিবের নামাজ শেষ হতেই হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে মুশফিকা হাজির। মুশফিকা এসে বিছানায় ধপ করে বসে পড়ল, হাঁপাতে হাঁপাতে পড়ল, বুঝলে অনু, আজ সারাদিন যা খাটনি গিয়েছে, ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছে, তাতেই কত কাজ। ডেকোরেটরের সাথে এটা ওটা এগিয়ে দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, সবই তো আমারই করতে হয়েছে। ইজানের নিজের বিয়ের অনুষ্ঠান, কোথায় একটু তদারকি করবে তা না, বাইক নিয়ে ভূত। শাড়ি পরে একটু সাজগোজ করতে হবে বনু। হাত মুখ ধুয়ে এসো। ড্রয়িং রুমের ছাদে অতিথিরা গিজগিজ করছে, চলো তোমাকে রেডি করে দিই। আপু, আম্মু, অনিশা, ইয়াশ ওরা সবাই এসছে? ইতস্তত করে বলে উঠল অনুজা। মুশফিকা স্মিত হেসে বলল, আন্টিরা ড্রয়িং রুমে বসে আছে, কেবলই আসলেন। এসো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যেতে হবে তো নাকি? জি আচ্ছা আপু। মুশফিকা অনুজাকে সাজাতে বলল। গত দিনের আনা গোলাপি রঙের কাতান শাড়ি আর হালকা মেকআপের ছোঁয়া। তখনই ফাতিমা বেগমের উপস্থিতি, হাতে কাঠের ছোট সিন্দুক। মুশফিকার দিকে সিন্দুকটি বাড়িয়ে দিলেন, তারপর অনুজার উদ্দেশ্যে বলেন, ইচ্ছে তো ছিল একমাত্র ছেলের বউকে গহনায় মুড়িয়ে দেব, কিন্তু কিভাবে কি হলো সবটাই বুঝতে পারছো। এগুলো আমার শাশুড়ি মায়ের গহনা, তিনি নাতি বউয়ের জন্য এগুলো আলাদা করে রেখে গিয়েছেন। আমি যত্ন করে এই সিন্ধুকে গুছিয়ে রেখেছিলাম। মুশফিকার জন্য যেগুলো দিয়েছিলেন ওগুলো ওর বিয়ের সময় দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তোমার, নিজে খুলে দেখো তো। মুশফিকা সিন্দুকের তালাটা খুলে দিয়ে অনুজার হাতে দিল। অনুজা অস্বস্তি নিয়ে গহনাগুলো খুলে খুলে দেখছিল। পুরনো আমলের খাঁটি স্বর্ণের গহনা, একটা কণ্ঠজিক, হাতে দুজোড়া মোটা বালা আর শঙ্খের কারুকাজ খচিত আংটি। পুরনো দিনের হলো, বেশ চকচক করছে, দেখতেও সুন্দর লাগছে। অনুজার পছন্দ হলো। অনুজা ছোট্ট করে বলল, সুন্দর। ফাতেমা বেগমের মুখে হাসি ফুটে উঠল। তিনি হাতে মোড়ানো কাপড়টা অনুজার হাতে দিয়ে বললেন, খুলে দেখো। কানের দুল, মাঝারি সাইজের একজোড়া সুন্দর কানের দুল কাপড়ে মোড়ানো ছিল। ফাতেমা বেগম আবার বলেন, স্বর্ণগুলো পালিশ করতে গিয়ে রেডিমেড কিনে নিয়ে এলাম। আমি স্বর্ণ সাধারণ রেডিমেড কিনি না, কিন্তু এত তাড়াহুড়ো করে রেডিমেডই কিনতে হলো। তোমার পছন্দ হয়েছে মা? অনুজা মাথা দুলালো, অর্থাৎ পছন্দ হয়েছে। না চাইতো কত কি পেয়ে যাচ্ছে সে। অপছন্দ হয়েছে এমন কথা কি করে বলতো সে? তাছাড়া গহনাগুলো বেশ সুন্দর ডিজাইনের। ফাতেমা বেগম যেন হঠাৎই এসেছিলেন, তেমনি হঠাৎই চলে গেলেন। মুশফিকা দরজা লক করে এসে মনোযোগ দিয়ে অনুজাকে সাজাতে বসলো। সাজানো শেষে মুশফিকা অনুজাকে বলল, আয়নার সামনে যাও দেখি। অনুজা ড্রেসিং টেবিলের সাথে লাগোয়া আয়নার দিকে তাকাতেই চমকে উঠল নিজেকে দেখে। কি সুন্দর লাগছে তাকে, কেমন বড় বড় ভাব ফুটে উঠেছে মুখে। কে বলবে এ মেয়ের বয়স সবে 16? মুশফিকা পাশে এসে দাঁড়িয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইয়ের একান্ত ব্যক্তিগত সম্পদে কারণ নজর না লাগুক। অনুজা লজ্জে পেল ননাসের কথায়, কিঞ্চিত হেসেও ফেল সে। মেয়ে দেখি লজ্জাও পাই।
মুশফিকার কথায় লজ্জায় অনুজার ফোলা গাল দুটো আরেকটু ফুলে উঠল। এরা ভাই বোন এত লাগাম ছাড়া কেন আল্লাহ জানেন। অনুজাকে নিয়ে ড্রয়িং রুমে আসতে আইরিন রহমানের সাথে দৃষ্টির বিনিময় হলো অনুজার। মাকে দেখতেই অনুজার ডাগর ডাগর চোখ দুটোতে অশ্রুকণা ভর করেছে। টুপ করে চিবুক গড়ানোর আগেই আইরিন রহমান হাত দিয়ে মুছে দিলেন। ছলো ছলো নয়নে হাসি মাখা মুখে বলেন,